হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আরেকটা নতুন স্কুল করতে চলেছি। ইতিমধ্যে আমরা দুটো স্কুল শেষ করে দিয়েছি। তোমরা দেখে নেবে আমার চ্যানেলে, পুরোনো ভিডিওগুলোতে পেয়ে যাবে। আশা করছি ভালো লাগবে। আজকের হচ্ছে 3 নম্বর স্কুল, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তো এইখানে একটা কথা বলে দিই তোমাদের, আমি এই মুহূর্তে মনে পড়ছে না যদিও লেসনটা কত নম্বর ছিল, তোমরা একবার দেখে নেবে। তোমাদের সেই ঈশান ইজিপ্টের যে গল্পটা দেওয়া ছিল, দেখবে ডায়লগ আকারে দেওয়া ছিল, তো সেইটারই প্যাসেজটা দিয়েছে, মানে সেটা থেকে রিলেটেড কিছুটা। তো ইজিপ্ট নিয়ে একটু দিয়েছে, কিন্তু কনসেপ্টটা একটু আলাদা, ঠিক আছে? তাই আমি লাইন বেশি আর কিছু বলছি না, আমি লাইন টু লাইন পড়িয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি বাংলা মিনিং সহ পড়িয়ে দিচ্ছি। তো আজকে আমরা প্রথমে এই সিং প্যাসেজটা করবো, তারপরে আমরা নেক্সট পার্টে আনবো আনসিং প্যাসেজ, তারপর গ্রামার অ্যান্ড রাইটিং। কারণ একটু নয়েজ পাবে, রাস্তার গাড়ি যাচ্ছে তাই, কারণ পাশেই রাস্তার পুরো সামনে সামনে আমাদের ঘরটা, তাই। সিনটা দেখি কি বলেছে। তো প্রথম সিনটাতে দিয়েছে দেখো, দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট flourished about 5,000 years ago। তাহলে ব্যাপারটা কি বলছে, আমরা যাকে প্রাচীন মিশরীয় সভ্যতা বলি সেটি প্রায় 5,000 বছর আগে বিকশিত হয়েছিল। ফ্লোরিস্ট মানে বিকশিত হয়েছিল। when the rule of the pharaohs began, যখন ফারাওদের শাসন শুরু হয়। they made Egypt a rich and powerful nation। তারা মানে মিশরকে, তারা বলতে কারা? ফারাওরা মিশরকে রিচ মানে ওই ধনী বা সমৃদ্ধ ও শক্তিশালী দেশে পরিণত করেছিল। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, মানে যা প্রাচীন পৃথিবীতে সকলে প্রশংসা করেছিল, মানে প্রশংসার যোগ্য ছিল এটা। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। তাহলে কি বলছে? দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস। তো তারা নিজেদের জন্য বড় বড় মন্দির, টেম্পলস, আর টম মানে হলো সমাধি, তা চমৎকার সমাধি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। দ্য ইজিপসিয়ানস বিলিভড দ্যাট অল ফারাওস ওয়ার গড কিংস। মিশরীয়রা বিশ্বাস করতো যে ফারাওরা ঈশ্বর তুল্য রাজা, মানে ওদেরকে ঈশ্বরের সমান মনে করতো। কাদেরকে মনে করতো? ফারাওদেরকে। আর কারা মনে করতো? মিশরীয়রা মনে করতো। অ্যানসিয়েন্ট ইজিপসিয়ান ইউজড পিকচার রাইটিং কল্ড হাইরোগ্লিপস, এটা উচ্চারণ হচ্ছে হাইরোগ্লিপস, ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। ইনস্ক্রিপশন মানে হচ্ছে তোমার খোদাই করা। তো মিনিংটা বলে দিলাম, যে লাইনটার মিনিং কি হলো, যে প্রাচীন মিশরীয়রা হাইরোগ্লিপস নামে এক ধরনের চিত্রলিপি ব্যবহার করত, যা তারা মন্দির আর সমাধিতে খোদাই করত। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। তারা পাতলা কাটা প্যাপিরাস গাছের ডাটা থেকে কাগজ তৈরি করত। তাহলে পুরো মিনিংটা বুঝতে পারলে, তারা পরে বুঝতেই পারলে যে এটা তোমাদের টেক্সটে কিন্তু নেই। ইজিপ্ট নিয়ে দিয়েছে বটে, তবে এইটা নেই। ফারাও নিয়ে আছে, কিন্তু এই কনসেপ্টটা থাকেনি। যাই হোক, তো এটা কোয়েশ্চেন অ্যান্সার আমরা করবো। এবার দেখি কি কোয়েশ্চেন দিয়েছে। হু ওয়ার দ্য ফারাওস, মানে ফারাওরা কারা ছিল? দ্য ফারাওস ওয়ার দ্য রুলার্স অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট। হাউ ওয়াজ পেপার মেড, কীভাবে কাগজ তৈরি হতো? পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। এই লাস্ট লাইনটা আমার দাগ দেওয়া হয়নি, এই যে পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। তো কাগজ তৈরি হতো পাতলা কাটা প্যাপিরাস গাছের ডাটা থেকে। ওয়েন ডিড দ্য সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশ, মানে কি ওই প্রাচীন মিশরের সভ্যতা কখন বিকশিত হয়েছিল? দ্য সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশড অ্যাবাউট 5,000 years ago। তাহলে 5,000 বছর আগে বিকশিত হয়েছিল। হোয়াট ওয়ার হাইরোগ্লিপস ইউজড ফর, মানে হাইরোগ্লিপস ব্যবহার করা হতো কিসের জন্য? হাইরোগ্লিপস ওয়ার ইউজড ফর ইনস্ক্রিপশনস ইন টম্বস অ্যান্ড টেম্পলস। হাইরোগ্লিপস ব্যবহার করা হতো সমাধি আর মন্দিরে লেখা খোদাই করার জন্য। ঠিক আছে, তো কোয়েশ্চেন অ্যান্সার হয়ে গেল। এরপরে ট্রু ফলস। দ্য ফারাওস মেড টম্বস ফর দেমসেলভস। ওই ফারাওরা নিজেদের জন্য মন্দির সমাধি মন্দির বানিয়েছিল। এটা ট্রু? হ্যাঁ ট্রু। আমরা দেখেছি, এই লাইনটা দেখবে এখানে আছে, এই যে দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড এলাবোরেট টম্বস ফর দেমসেলভস। তো এইটাই হচ্ছে তোমার স্টেটমেন্ট হয়ে যাবে। আচ্ছা, স্টেটমেন্টটা আমি পুরোটা লিখিনি, তোমরা পুরোটা লিখে নিও, আমি ডট ডট দিয়ে এখান থেকে দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে ইজিপ্ট বিকেম এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। ওই মিশর হচ্ছে একটা সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হয়ে উঠেছিল। হ্যাঁ, এটাও সত্য, আমরা পড়েছি। এই যে দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। তো এটাও তোমরা এই লাইনটা লিখে নেবে এখান থেকে, তাহলেই হবে। আচ্ছা, আমার এইটা মনে পড়লো, এইটা তোমার হচ্ছে দ্য ল্যান্ড অফ ফারাওস বলে লেসন 5 যেটা ছিল, সেইটা থেকে তোমাদের এটা দিয়েছে। কিন্তু এটা বললাম যে এটা যে পুরোটা কিন্তু এক নয়, ওই ডায়ালগের যে প্যাসেজটা ছিল এটা আলাদা, আর এটা আলাদা একটু। যাই হোক, তোমরা একবার দেখে নেবে। আর এইটা যেটা হচ্ছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এই লেসন 6 থেকে দিয়েছিল। এটা 59 পেজে আছে, আই থিঙ্ক 59ই হবে, একবার চেক করে নিও। এরপর কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখি। প্রথমে কমপ্লিট দ্য সেন্টেন্স দিয়েছে, কি আছে? দ্য লিটল কাইট thought that he could not fly when he looked at
ড্যাশ, এবার ড্যাশ দিয়ে এই যে বাকিটা বলছে ছোট্ট ঘুড়িটা ভাবলো সে উঠতে পারবে না। হোয়েন হি লুকড অ্যাট, যখন সে দেখলো, কি দেখলো না, দ্য আদার কাইটস হাই ওভার হিজ হেড, মানে অন্য তার মাথার উপর অন্য ঘুড়িগুলোকে উঁচুতে উঠতে দেখলো, তখন সে ভাবলো। এই যে দাগ দেওয়া আছে। দ্য বিগ কাইট রোজ টুয়ার্ডস, বড় ঘুড়িটা উঠলো, এরপরে কিসের দিকে উঠলো? দ্য ট্র্যাঙ্কুইল স্কাই, ট্র্যাঙ্কুইল মানে হলো শান্ত, শান্ত আকাশের দিকে উঠলো। তারপরে এটা হচ্ছে দ্য লিটিল কাইটস পেপার, মানে ছোট্ট ঘড়িটার কাগজ কি না হচ্ছে এইখানে দেখো অ্যান্সারটা আছে, এই যে স্টার্ট অ্যাট দ্য সাইট, মানে ওই দৃশ্য দেখে নড়ে উঠলো। ওয়েন দ্য বিগ কাইট লুকড ডাউন হি কুড সি, বড় ঘুড়িটা নিচে তাকালে দেখলো, কি দেখতে পেত? দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, মানে কি দেখলো? ছোট্ট ঘুড়িটা ধীরে ধীরে উপরে উঠছে। এবার কোয়েশ্চেন অ্যান্সার, এটাই লাস্ট। হোয়াট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য বিগ কাইট টু দ্য লিটিল কাইট, মানে বড় ঘুড়িটা ছোট ঘুড়িটাকে কি সাজেস্ট করেছিল, কি পরামর্শ দিয়েছিল? দ্য বিগ কাইট সাজেস্টেড দ্য লিটিল কাইট টু ট্রাই ফ্লাইং, মানে ওই বড় ঘুড়িটা ছোট ঘুড়িটাকে পরামর্শ দিয়েছিল যে ওরা চেষ্টা করো, আদারওয়াইজ হি কুড নেভার লার্ন অ্যাট অল, নয়তো তুমি উঠতে কোনোদিনই শিখতে পারবে না। হোয়াট ডিড দ্য লিটিল কাইট ডু আফটার সেকিং হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, বলছে যে ছোট ঘুড়িটা ওড়ার জন্য নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর কি করলো? অ্যান্সারটা কি আছে? আফটার সেকিং হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, নিজেকে মানে ছাড়ানোর পর ছোট ঘুড়িটা দ্য লিটিল কাইট ফার্স্ট ফেল্ট ফ্রাইটেনেড, মানে প্রথমে ভয় পেল, দেন বিকেম ব্রেভ অ্যান্ড রোজ আপ স্টেডিলি থ্রু দ্য এয়ার, তারপরে সাহসী হয়ে উঠলো এবং ধীরে ধীরে আকাশে উঠতে লাগলো। তো এইটা থেকে একটা তোমাদের লাইফ লেসন বলি যে দেখো, জীবনে কোনো কিছুতে ভয় খেলে হবে না, চেষ্টা করতে হবে। পারো কি পারবে না সেটা পরের ব্যাপার, আগে চেষ্টা তো করে দেখো। অ্যাটলিস্ট মানে দিন শেষে গিয়ে নিজেকে অন্তত বলতে পারবে যে আমি চেষ্টাটা করেছিলাম, পারিনি সেটা আলাদা ব্যাপার, পরের ব্যাপার, কিন্তু আমি হাল তো ছেড়ে দিইনি। আর চেষ্টা করলে যে কোনো কাজই অসম্ভব হয় না। যেটা তুমি 0% একদমই পারছিলেন না, সেটা থেকে তুমি অন্তত 10% হলেও পারবে। তাই চেষ্টা করো, কোনো কিছু জিনিস আগে থেকে দেখে ভয় খেয়ে যেও না, বরঞ্চ সেটার সাথে মানে লড়াই করার শক্তিটা নিজের মধ্যে রাখো, তাহলেই দেখবে যে কোনো জিনিসকে তুমি ইজিলি পার করে যেতে পারবে আর লাইফে আরও সাকসেস হতেই থাকবে। সাকসেসের সিঁড়ি তুমি আস্তে আস্তে চলতেই থাকবে। তো এমনিতেই সাকসেসের সিঁড়ি আরেক নাম হচ্ছে হার্ড ওয়ার্কিং, যেটা ছাড়া মানে সেই জায়গাতে যাওয়া অসম্ভব। তাই তোমরা চেষ্টা করো সবসময় ট্রাই করতে যে যাই হয়ে যাক। এই যে আজকে ধরো আমি সামান্য তোমাদের পড়াশোনার লাইফ দিয়ে বলছি, তো আমার মনে হচ্ছে আমি এই কোয়েশ্চেনটা পারবো না, আমার ভুল হবে অ্যান্সারটা লিখতে গেলে, কিন্তু চেষ্টা তো করো। ভুল হোক, ভুল না হলে বুঝবে কি করে তুমি যে চেষ্টা করছো? ভুল হওয়া মানে তুমি চেষ্টা করেছো, তুমি শেখার চেষ্টা করেছো। তাই ভুল হোক, আর ভুল হতে হতে একদিন ঠিক হবে। ভুলটা না হলে ঠিকটা তো হবে না, তাই না? তা এইটুকুই। তো অনেক জ্ঞানের কথা বলা হয়ে গেল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা আনসিন প্যাসেজ পড়বো পার্ট 2-এতে, আর পার্ট 3-তে যেমন গ্রামার রাইটিং সেকশন থাকবে সেরকম। তো তোমাদেরকে কালকে ভিডিওতেও আমি আরেকটা কোয়েশ্চেন করেছিলাম যে তোমরা জানাবে আমাকে যে আমার এই ভিডিওগুলো এই পার্ট করে এক একটা স্কুলের পার্ট করে দেখতে ভালো লাগছে, নাকি একটা স্কুলকে একটা নাই আমি একটা ভিডিও করে দেবো, মানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 নয় না, ওই পুরো সিন আনসিন গ্রামার রাইটিং একটা ভিডিওর মধ্যেই থাকবে একটা স্কুলে, সেটা ভালো হবে। তো তোমরা যেটা বলবে আমি সেইভাবেই করবো। আজকেও আবার বলে দিলাম, আমাকে অবশ্যই এটা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।